সামরিক শাসন তো আমাদের দেশে আমরা দেখেছি, আর্মিরাও তো অনেক সময় সামরিক শাসনে অনেক অত্যাচার করেছে। হ্যাঁ, তারপরও গৌরব যে 90 সালে শেষে তদানীন্তন আর্মি চিফ নুরুদ্দিন সাহেব বললেন, স্যার আমরা পারবো না। আমাদের কাছে এখন এগুলো পরীক্ষা কেন? আমি তো যে কোনো ধরনের উগ্রপন্থা, ফ্যাসিস্ট হোক, স্বৈরাচার হোক, যুদ্ধ অপরাধী হোক, মুক্তিযুদ্ধ বিরোধী হোক, সব রাজনীতির বিরুদ্ধে। তা আমার কথা কি সব ভাবে যুক্ত থাকি। সবচেয়ে অন্যতম বড় শত্রু হচ্ছে কালো টাকা, দুর্নীতির, লুটপাটের কালো টাকা। দলের মনোনয়ন কিনে দেয়, মনোনয়ন বাণিজ্য করে, আমাদের নেতারা ঠিক থাকতে পারে না, এত লোভ আসে। সেই কালো টাকার বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে? একটা কথা বলি, রোকন ভাইয়ের মনে থাকবে, 90 সালে গণঅভ্যুত্থানে, এরশাদ বিরোধী অভ্যুত্থানে, তখনও মনে হয়েছিল এরশাদ অপরাজেয়, এরশাদকে সরানো যাবে না। আমাদের হয় কি, খুব স্মৃতি বিস্মৃত জাতি তো, সবসময় অতীত ভুলে যায়। এরশাদের সময় যখন 87 10ই নভেম্বরে নূর হোসেনের আত্মহত্যির পরও যখন এরশাদ টিকে গেল, তখন আমার স্কুলের গণিতের শিক্ষক মারা গেছেন, উনি বলেছিলেন যে মামুন, তখন কলেজে আমি, মিছিল টিছিল করে লাভ নাই, এরশাদ আরো 10 বছর চোখ বুজে থাকবে। তা 2 বছরের 2 মাসের মাথায় 87 10ই নভেম্বর ওখানে পদত্যাগ করলো, 90-এর 6 ডিসেম্বর, অর্থাৎ প্রায় 3 বছরের মাথায়। তো ওই সময় এরশাদও মনে হয়েছে এরশাদ জীবনে যাবে না, এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন 8 দল, খালেদা জিয়ার নেতৃত্বাধীন 7 দল এবং জামাত ইসলাম আলাদাভাবে অন্যান্য দল সবাই মিলে এরশাদকে সরিয়েছিল। এবং 91 নির্বাচনে আশা করা গিয়েছিল যে আন্দোলনে যারা শক্তি, আওয়ামী লীগ বিএনপির বাইরেও জামাত, অন্যান্য বামপন্থী দল বা অন্যান্য ডানপন্থী দলরা, তারা বিশাল একটা কিছু করবে। এবং এরশাদের জাতীয় পার্টি 82 থেকে 90 যাই অত্যাচার করেছে, বা ওই আমলের ফ্যাসিস্ট দল ছিল, কিন্তু 91 নির্বাচনে ম্যাক্সিমাম জেলে ছিল, পালিয়েছিল। এখানে অনেকের গর্ব আছে না যে 5-5টা আসনে যেতে। এরশাদ সাহেব জেলে থেকে 5টা আসনে 91-96-তে জিতেছিল, জেল থেকে বের হয়নি। এবং জাতীয় পার্টি 35টা আসন পেয়েছিল 91-তে। সেদিন থেকে জাতীয় পার্টিকে নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি, জামাত সমভাবে কাজে লাগানোর চেষ্টা করেছে। আওয়ামী লীগ সরকার গঠন করেছে জাতীয় পার্টির সমর্থন নিয়ে 1996 সালে, আর 98 সালে বেগম জিয়ার নেতৃত্বাধীন বিএনপি, জামাত এবং জাতীয় পার্টি, এরশাদ সহ আরেকটা কোন দল ছিল যেন, ইসলামী আন্দোলন না খেলাফত কি বলতে যাই হোক, 4 দলীয় ঐক্য জোট করলো, যারা পরবর্তীকালে 2001-এ বিপুল ভোটে ক্ষমতায় আসলো। যদিও তখন এরশাদ বেরিয়ে গিয়ে, এরশাদ ওইখানে ছিল না, যে নাজিউর রহমান মঞ্জু, আদিল, এই যে আপনার ব্যারিস্টার পার্থ সাহেবের আব্বা, আন্দালিব রহমান পার্থর আব্বা, নাজিউর রহমান মঞ্জুর জাতীয় পার্টি এরশাদের খালেদা জিয়ার সঙ্গে 4 দলীয় জোটে ছিল। 90 সালে রক্তাক্ত, আমি যদি শহীদদের নাম বলি, এখন ওই শহীদদের মারা যদি বেঁচে থাকেন, তাদের দুঃখ কমেছে? যদি নাম শুরু করি, 1983-র মধ্য ফেব্রুয়ারি থেকে সামরিক শাসন তো আমাদের দেশে আমরা দেখেছি, আর্মিরাও তো অনেক সময় সামরিক শাসনে অনেক অত্যাচার করেছে। হ্যাঁ, তারপরও গৌরব যে 90 সালে শেষে তদানীন্তন আর্মি চিফ নুরুদ্দিন সাহেব বললেন, স্যার আমরা আর পারবো না। কিন্তু আগে তো এই ধরনের গণ অভ্যুত্থানের ঘটনা ঘটে নাই। এই গণ অভ্যুত্থানের পরে 90-এর গণ অভ্যুত্থান হয়নি? 7 নভেম্বরে যে আরে 90-এর গণ অভ্যুত্থান হয়নি, কি বলছেন? 90-এর গণ অভ্যুত্থানে 6 ডিসেম্বর, আমি সৈয়দ মামুন, আমি জানি না জাতীয় পার্টি এখন আমার নামে মামলা করবে কিনা। 6 ডিসেম্বর আমরা মতিঝিলে, যে আমার 2 বড় ভাই চিনবে, মতিঝিলে যেটা এখন যুব উন্নয়ন অধিদপ্তর, মতিঝিলের এই যে সাবেক দৈনিক বাংলা পার হয়ে, ওইটা ছিল জাতীয় পার্টির হেডকোয়ার্টার, আবার নাম ছিল আল্লাহওয়ালা বিল্ডিং। 6 ডিসেম্বর রাত 10টার মধ্যে একটি ইট ছিল না, মানে কোনো ফ্লোরে দরজা জানলা ছিল না। অনেক সাধারণ মানুষ ইট নিয়ে গেছে। আমি এক বৃদ্ধকে জিজ্ঞেস করলাম যে চাচা আপনি ইট নিয়ে যান কই রিক্সায়? বলে বাবা আমি এটা রেখে দেব, যে এই দেশে যেন আর কোনো স্বৈরাচার না আসে। আপনি কোনোটার সঙ্গে কোনোটা কম্পেয়ার করেন না। এটা আমাদের, আপনার কথা বলছেন, ওভারঅল আমরা বাঙালি, এটা খুব সাংঘাতিক আমাদের সমস্যা। আমরা শেরে বাংলার সঙ্গে বঙ্গবন্ধুকে কম্পেয়ার করি, বঙ্গবন্ধুর সঙ্গে জিয়াউর রহমানকে করি, খালেদা জিয়ার সঙ্গে অমুককে করি, শেখ হাসিনার সঙ্গে অমুককে করি। যার যার ইতিহাসে শেষে আছে। আপনার আমার ডিকটেশনে ইতিহাস লিখিত হয় না। 71-এর ইতিহাস 71-এই থাকবে, 90-এর ইতিহাস 90-তেই থাকবে। 75-এর 7ই নভেম্বরে জিয়াউর রহমানের নেতৃত্বে কেউ তখন জিয়াউর রহমানকে চিনত? একবারে সূর্যের আলোর মতো বেরিয়ে আসলেন একজন সেনাপতি, এবং এসে কি করলেন?
কোনো নিষিদ্ধের রাজনীতিতে গেলেন না। খোদ আওয়ামী লীগকে লাইসেন্স দিল, পালিয়ে যাওয়া জামাত নেতাদের বাংলাদেশে ফিরিয়ে আনলো, মুসলিম লীগদের জামাতের রাজনীতি করার সুযোগ দিল। ওনার ভিউটা ছিল শত ফুল ফুটতে দাও, জনগণ ডিসাইড করুক কাকে চায়। জনগণ ডিসাইড করছে, বারবার বিএনপিকে চায় ভোটে, বেশিরভাগ সময় বিএনপি জিতেছে, শেষ 8-এর পর তো নির্বাচনই হয়নি। কাজেই আমি বিএনপি করি না, বিএনপির সঙ্গে আমাদের অনেক দ্বন্দ্ব আছে, কিন্তু আমি যেটা সত্য সেইটা বলছি ইতিহাসের কাছে। আমি রোকন ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলবো, আমরা মনে আপনার মতো লেভেলের অফিসার এইভাবে সুইপিং কমেন্ট করা যে দালাল সব যুগেই ছিল, কিন্তু সব বামপন্থী দালাল, এটা বলা যেমন সঠিক না। রাশিয়া থেকে টাকা আসে, আবার অনেকে বলে জামাত সহ জামাত এলিয়েটের যে পার্টি তাদেরকে পাকিস্তান টাকা দেয়, সৌদি পেট্রো ডলার দেয়। আমি এই রাজনীতি যদি আমরা শুরু করি তাহলে সারা রাত হবে। আমাদের বক্তব্য হচ্ছে যে যার রাজনীতি করবে, আপনার যে রাজনীতি পছন্দ হবে না আপনি সেই রাজনীতি করবেন না, ভোটের মাধ্যমে তাদেরকে আয়না দেখাবেন। এখন মুশকিল হচ্ছে আপনার পছন্দ জাতীয় পার্টি এখন ক্লিন ইমেজ আওয়ামী লীগের সাথে নেবে, এটা এই রাজনীতি কি আপনার? আমি তো আওয়ামী লীগের ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসন আমলের বিরুদ্ধে লড়াই করে আমি এবং আমাদের সংগঠন সংবিধান সংগ্রাম কমিটির নেতা শাহ আহমেদ বাদল 2023 সালে জুন মাসে ব্যারিস্টার শেখ ফজলুল তাপসের বিরুদ্ধে কন্টেম মামলা করেছি যে আপনি উদ্ধত বক্তৃতা দিয়েছেন, আপনার পেশা মানে কি নাম ল প্রফেশন সাসপেন্ড করতে হবে। আমাদের কাছে এখন এগুলো পরীক্ষা কেন? আমি তো যে কোনো ধরনের উগ্রপন্থা, ফ্যাসিস্ট হোক, স্বৈরাচার হোক, যুদ্ধ অপরাধী হোক, মুক্তিযুদ্ধ বিরোধী হোক, সব রাজনীতির বিরুদ্ধে। তা আমার কথা কি সব হবে নাকি? লেট দ্যাট জনগণকে ডিসাইড করতে দেন। কি আমার কি ব্যক্তিগত মতামত জানতে চান বলেন? না, আমি বলছি যে এই যে ক্লিন ইমেজ আওয়ামী লীগকে যেটা সুলেমান ভাই তুলেছেন, আমি ক্লিন ডার্ক বুঝি না। আমি মনে করি আওয়ামী লীগকে দ্রুত রাজনীতিতে ফেরানোর ক্ষেত্রে এই সরকারের বিশাল হাত রয়েছে। আওয়ামী লীগ যে বয়ান দিত, আমি বলছি আওয়ামী লীগ যে বয়ান দিত যে আমরা ক্ষমতায় না থাকলে মুক্তিযুদ্ধকে অপমান করা হবে, মানুষ দেখছে তাই করা হচ্ছে। মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধে তাজউদ্দিন, 4 নেতা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার 11 জন, মুক্তিযুদ্ধের সেনাপতি এমএজি ওসমানী, 30 লক্ষ শহীদ, 2 লাখ মা বোনের সম্ভ্রম, এগুলো আননেগোশিয়েবল, নন নেগোশিয়েবল, এগুলো আলাদা জিনিস। আপনি আওয়ামী লীগ আমি আমার প্রথম পর্বেই বলেছি মুক্তিযুদ্ধের সবচেয়ে ক্ষতি করেছে আওয়ামী লীগ, সেটার সঙ্গে এইটা না। জনগণ যদি ভোট দেয় আপনাকে, ফ্যাসিস্টদেরকে আপনি কি করবেন? এখন বলছে 24-এর ব্যাপারে এতদিনে আমার শেষ করি, আমার বিচারাঙ্গন নিয়ে রোকন ভাই এবং আমাদের বড় ভাই সলেমান ভাই শোনেন, আমি আমাদের 8-9 মাস ধরে বলছি যে আওয়ামী লীগের কোন কোন ল মিনিস্টার, অ্যাটর্নি জেনারেল, সাবেক প্রধান বিচারপতিরা যারা 15 বছর ধরে দেশের সবচেয়ে যেটা জরুরি অন্যতম বিচার বিভাগ, ন্যায় বিচারের জায়গা, সেইটাকে ধ্বংসের দ্বার প্রান্তে এনেছে। এইটার একটা সিনিয়রদের নিয়ে সাবেক একজন প্রধান বিচারপতি যিনি বিতর্কিত না, 1-2 জন আছেন এখনো, সঙ্গে সরকারের সচিব, অন্য আইনজীবী, সিনিয়র আইনজীবী, আমরা তো সিনিয়র, আমাদের আরো যারা সিনিয়র, বারের নেতা, তাদের নিয়ে একটা গণতদন্ত কমিশন করে নামগুলো চিহ্নিত করেন। আপনি তো কোনোটাই চিহ্নিত করছেন না। আমরা বলছি যে শেখ হাসিনার শেষ দিনও যারা গিয়ে বলেছে প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত শেখ হাসিনাকে চাই, বসুন্ধরা, অমুক গ্রুপ, মেঘনা গ্রুপ, সব তো বহাল তবিয়তে আছে। তাদের সঙ্গে তো বিভিন্ন রাজনৈতিক দলের দক্ষতা ধরম মহরম আমরা দেখছি। বাংলাদেশের রাজনীতির নির্বাচনের সবচেয়ে বড় শত্রু, এই যে সলেমান ভাইরাও মাঠ পর্যায়ে নির্বাচন দেখেছে, আমরা তো নির্বাচনে কোনো না কোনো ভাবে যুক্ত থাকি। সবচেয়ে অন্যতম বড় শত্রু হচ্ছে কালো টাকা, দুর্নীতির, লুটপাটের কালো টাকা। দলের মনোনয়ন কিনে দেয়, মনোনয়ন বাণিজ্য করে, আমাদের নেতারা ঠিক থাকতে পারে না, এত লোভ আসে। সেই কালো টাকার বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে এই সরকার? অর্থনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে? শেষ করবেন। এবং আপনারা সহ সকল মিডিয়া এগুলো নিয়ে আলাপ নাই। সেনাবাহিনীর বিরুদ্ধে কোন কে কি বললো, ইট ডাজ নট ম্যাটার। সেনাবাহিনী আমাদের অত্যন্ত শ্রদ্ধার, এবং এখন পর্যন্ত অন্যান্য সব প্রতিষ্ঠান ভেঙে গেছে, এ ব্যাপারে তো কোনো দ্বিমত নাই। কিন্তু মানুষ
আস্থা রাখে সেনাবাহিনীর প্রতি, কোনো বিশেষ ব্যক্তির প্রতি না। যে জেনারেলরা, যে কর্মকর্তারা গুম খুনের সঙ্গে জড়িত, আয়নাঘর করেছে, তাদের বিচার হবেই। যদি কেউ বিচারে বাধা দেয়, সে টিকতে পারবে না। কিন্তু তার আগে আপনাকে দেশে আইনের শাসন করতে হবে। আপনি 5ই আগস্ট থেকে, এই সরকারের সবচেয়ে বড় ভুল হয়েছে, 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত যতক্ষণ শপথ নেয়নি কোন সরকার, ততক্ষণ তাৎক্ষণিক ক্ষোভ ঠিক আছে। 8ই আগস্টের পর থেকে আপনি কারো বাড়িঘরে হামলা করতে পারেন না। আপনি এখানে এর মধ্য দিয়ে কি ঢুকে গেছে, কত সমন্বয় হয়েছে। এই যে একটা সমন্বয় যে কোনো কারণে ধরা খেয়েছে, ওই যে আওয়ামী লীগের কোন মহিলা এমপির বাড়ি থেকে টাকা আনতে গিয়ে। আপনি কি জানেন প্রত্যেক জেলায় সিকিউরিটির মেলা হয়? রোকন ভাই খোঁজ নেন, প্রত্যেক জেলা উপজেলায় সিকিউরিটির বাজার বসে। বিভিন্ন লোকাল রাজনৈতিক দলের নেতাদের কাছে পলাতক ফ্যাসিস্টরা টাকা দেয়, বাড়িতে থাকার অনুমতি নেয়। দিস ইজ দ্য টেরিবল থিং। এর কারণ হচ্ছে আইনের শাসনের পথে আমরা হাঁটছি না। যতক্ষণ আপনি রুল অফ না করে রুল অফ রুলার করবেন, রুল অফ অমক করবেন, রুল অফ মব করবেন, আপনি সারা রাত আলাপ করতে পারেন, সমাধান হবে না। সমাধান আপনাকে রুল অফ ল এর মাধ্যমে হতে হবে। এবং সভ্যতা, আমাদের পবিত্র ধর্ম, অন্যান্য সকল ধর্ম সব জায়গায় বলে ন্যায় বিচার করো, বিচার করতে হবে। হত্যা করার অনুমতি পৃথিবীর কোথাও কেউ দেয় না। এবং আমি তো বলি নিন্দা কেন, এই যে এটা বলে শেষ করি, এই যে কি নাম, গোয়ালন্দে, যেটা আজকে সারা বিশ্বে আমাদেরকে লজ্জায় মাথা হেট করে দিয়েছে, ইমান ও আকিদা কমিটি একটা হয়েছে। আমি ধরেন যুক্তির খাতিরে মানলাম তাদের বক্তব্য কিছুটা সঠিকতা আছে, এখানে মাজার নিয়ে নানা ধরনের কাজ হয়, আমি পক্ষে বিপক্ষে বলছি না। আমার বক্তব্য প্রশাসন তো তাদের সঙ্গে অ্যাড্রেস করবে, তাদেরকে বলবে যে ঠিক আছে আমরা দেখছি কি করা যায়, আপনার আইন হাতে তুলে নিয়ে। ইমান ও আকিদা কমিটি তো গোপন কমিটি না, সেখানে বিএনপি নেতারা আছে, জামাতের নেতা আছে। আজকে এক মৌলবী জালাল সাহেবের ইন্টারভিউ দেখালো, বললো যে আমরা মানবো না, তার ছেলেরা যদি মাপ না চায় তার বাড়িঘরের চিহ্ন থাকবে না। এটা কি ইসলাম বলে? এটা কি দেশের আইন বলে? তাহলে সেইটা তাদের এই আবেগকে কন্ট্রোল করবে কে? আবেগকে কন্ট্রোল করবে, যদি আমি ক্রিমিনাল ইন্টেন্ট বাদও দিই, এই আবেগকে কন্ট্রোল করবে কে? রাষ্ট্র। রাষ্ট্র মানে কি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যাবে? রাষ্ট্র মানে ওই গোয়ালন্দ উপজেলায় আমার যে ইউনো আছে, আমার যে ওসি আছে, তারা যদি না পারতো ডিসির কাছে বলতো, এসপির কাছে বলতো, না বলতো ডিভিশনাল কমিশনারের কাছে বলতো। আজকে আমাদেরকে কোন লজ্জা এনে দিয়েছে? আরে এইখানে তো বিএনপি দুই গ্রুপের মধ্যে, যেটা বিএনপিরাও বলে পাথর দিয়ে পাথর মেরেছে, একটা মহা লজ্জা আমাদের। অন্যান্য লজ্জা তো আছে। আর এইখানে একটা লাশ, তাকে জুতা বাড়ি মেরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এটা কোনো গভর্নেন্স আছে? শেষ করবেন ভাই, এটা নিন্দা দিয়ে শেষ হবে? এখনো কেন অ্যাকশন নিল না? যারাই করেছে, আজকাল আধুনিক যুগ, প্রত্যেকের হাতে মোবাইল ক্যামেরা, সেই চেহারাগুলোকে চিহ্নিত করেন। সেই আকিদা কমিটিকে আপনি জিজ্ঞাসাবাদের জন্য আনেন যে তোমরা জানতা কিনা তোমাদের নাম করে এরকম করবে। এইটা তো তারা গোপনে কিছু করেনি, তারা তো, আমার মনে আছে, আমি এগুলো নুরা পাগলা টাগলা আমি নামও জানতাম না, কি একটা কারণে আমি যেন নিউজ দেখলাম যে তার বাড়ি ওই যে কি কবর আমাদের পবিত্র কাবা শরীফের মতো করছে। আমি অবাক হলাম যে কাবা শরীফের মতো করবে কেন? তো যাই হোক, সেইটাকে তো, কবরটাকে তো নামিয়ে নিচে ভদ্রভাবে দেওয়া যেত। আর সে যে ইসলাম বিরোধী, এটা তো বিচার আল্লাহ করবেন, যার শাস্তি দেবেন আল্লাহ। তাই বলে একটা লাশকে পুড়িয়ে, আমার যে 1000 বছরের সভ্যতা, আমরা পাকিস্তানিদের এত বর্বর বলি, ওই পাকিস্তানিরা তো কোনো লাশকে পোড়ায়নি। ব্রিটিশদের আমরা বলি ব্রিটিশ বেনিয়া, ব্রিটিশরাও তো কোনো, অনেক ধন্যবাদ মামুন ভাই, কোনো তাদের ভাষায় যারা স্বদেশী ছিল, স্বাধীনতা কামী ছিল, তাদেরকে লাশ পোড়ায়নি। আমাদেরকে কতটা মাথা নিচু করে দিয়েছে আমাদের নিজেদের কাছে। এইখানেই ডেমোক্রেটিক গভর্নেন্স দরকার, এইখানেই রুল অফ ল দরকার। আমি এটা বলি, শেষ করছি, আপনি হাজার চেষ্টা করেন, আপনি যদি রুল অফ ল এস্টাবলিশ না করতে পারেন, আপনি একই বৃত্তে ঘুরতে থাকবেন। আর আমাদের প্রিয় সমস্ত প্রতিষ্ঠানের মতো সেনাবাহিনীও বিতর্কে, কারণ রোকন ভাই 30 সেকেন্ড বলতে পারবে ভালো, আমার একটা বিষয় জানার, সেনাবাহিনী কি ডে টু ডে ল অ্যান্ড অর্ডারের কোনো ট্রেনিং থাকে তাদের? ল অ্যান্ড অর্ডার তো কখনই তাদের ট্রেনিং থাকে না ন্যাচারালি। আমরা আগে কি দেখেছি, আমি বলি শেষ 10 সেকেন্ড, আমরা ছোটবেলায় দেখেছি আর্মি যখন নামতো সন্ত্রাসীরা ভয়ে কাঁপতো। 2002 সালে বেগম জিয়া একটা স্টেটসম্যানের মতো ভূমিকা নিয়েছিল, যখন কোন অবস্থায় সন্ত্রাস কন্ট্রোল করতে পারছে না নিজের দলেরও, তখন তিনি কাউকে না বলে মন্ত্রিসভার
ওর নাম কি, মোবাইল ফোন অফ করে দিয়ে উনি সিদ্ধান্ত দিল যৌথ বাহিনী করো, এবং আর্মি নেতৃত্বে যৌথ বাহিনী অপারেশন ক্লিন হার্ট করে 21 দিনের মধ্যে, এবং যার পরবর্তীতে বেগম জিয়ার বাকি সময় কোনো আইন শৃঙ্খলার অবনতি ছিল না। তো সেই জায়গায় আমরা তো আর্মিকে তাহলে সুযোগ দিচ্ছি না। আমার তো কথা আর্মি করুক, পুলিশ করুক, চাই সোলেমান ভাইদের মতো রিটায়ার্ড আমলারা করুক, বাংলাদেশের মানুষ চায় তার মতো করে বাসায় থাকবে, সরকার যেন তার গায়ের উপর এসে না পড়ে।